আজকে শুনবেন প্রণয়ের অমল কাব্যের একাদশ পর্ব। ফাইজ এগিয়ে আসে ছাদের দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো? ইনায়া ভয়ে মৃদু কাঁদছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে। তাহলে এই বাদরামিটা কে করলো? ফোন পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ আরো দুপা এগিয়ে আসে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ইনায়া দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভুরু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব মাদ্রামি কে করছে? পটকা ফুটিয়ে আমার হাবুবের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পেছন দিকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মাইরা হয়তো। এটা কে? ভাইয়ার বউ। ফাইজ দুহাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দু আঙুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ একটা বাঁদর? আনবিলিভেবল। ইনায়া রেগে বলে, মাইরা অনেক ভালো। ফাইজ ভুরু কুঁচকে তাকায় ইনায়ার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তিকর ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছ? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বইই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনায়া পেছুতে পেছুতে ছাদে রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিং এর উপর ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখ পানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ এক পেশে হাসে, লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব দূরে রাখছি লিটল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করবো না কিন্তু। কথাটা বলে ইনায়ার থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে দুহাত গুজে আফসোসে সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ ইরফানের সব এক কেস, আমাদের জেলা কেউ বোঝে না, বোঝেই না। ইনায়া ভুরু কুঁচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসে? ও, হয়তো মাইরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে। ইনায়ার মন খারাপ হয়। মাইরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে? ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ার কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে, অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর আ ভেরি সিলি গার্ল। ইনায়ার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তোলে, বোঝে না রে, বোঝে না, আমার দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারী নুইয়ে পড়া মুখটা দেখে ইনায়ের মায়া হলো। ফাইজ হঠাৎই ইনায়ার দিকে তাকালে ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে, সময় ব্যয় না করে ইনায়ার পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দুহাত রেখে ডান পা রেলিং এর সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাব বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফাইজ ইনায়ার সামনে তার বাম পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে উঠে বলে, আমাকে ছোবেন না। ফাইজের দুহাত পকেটে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে ইনায়ার পেছনে দাঁড়ায়। ইনায়ের মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বেঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপটে ডাকে, বি রেডি মাই লিটল কুইন ফর আ হালাল টাচ। ইনায়া আর লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, দুহাত তুলে টানা দিয়ে বলে, আহা অপেক্ষা লিটল কুইন। ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে।
কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়েই আবারও শব্দ করে হেসে বলে, ইওর পার্সোনাল। আমি কিছু বলেছি? মাইরা এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দুহাত রেখে রেখে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝলেন? ইরফান রেগে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়রার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে, আর তার ভিতর হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর আ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মাইরা ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদ হজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে। ইনার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিটের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায় অদ্ভুত ভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিট মানে যে মাইরাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মাইরা যে অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্সই নেই। ইনায়ের এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মাইরা দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও। মাইরার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই ওপরে আসছে। হাত মুঠো করে মাইরার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগেই ইরফান রেগে মাইরাকে তার ঘরের ভেতর গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতর গিয়ে মাইরা পড়ে যাওয়ার আগে মাইরাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে উঠতে যায়। তার আগেই ইরফান মাইরার মুখ ডান হাতে চেপে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, ইডিয়েট। মাইরা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না ইরফানের শক্তির সাথে। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে। মাইরা চোখ নামিয়ে নেয়। দরজার উপাস থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মাইরাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মাইরা কিছু বলতে নিলে তার আগেই ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ কর, আই সোয়ার এই দুগাল থাপড়ে লাল করবো, স্টুপিড। মাইরা সাথে সাথে তার দুহাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলছিল। ইরফান বাঁ হাতে মাইরার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মাইরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে, বিয়ের পর আর আসবো না। তখন বউয়ের ঘরই আমার ঘর, দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়। এর ঘরে কি গুপ্ত উদ্ধার আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলল, কি নাটক শুরু করলি? রিতা হাতে মাইরার একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভুরু কুঁচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে,
একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। ফাইজ তপ্তা খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না তুই আমাকে মিথ্যে বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তোর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করবো, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসল। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতর গিয়ে হাতের কাপড় আর বই বিছানার ওপর রাখে। মাইরা বিছানার উপরই বসেছিল, জামা আর বই থেকে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনায় আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলেছি করো। মাইরা অসহায় মুখ করে রাখে, একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মাইরা চোখ বড় বড় করে তাকায়, দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না, আমি এখানেই চেঞ্জ করছি, গো। মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মাইরার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মাইরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি, এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হয়। অমন তেড়া মাথার ইয়া বড় বড় পাগল লোকের ঘরে এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়েরার তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছানো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে, মাইরা একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজলো। বিছানার চাদরটাও সাদা। মাইরা কিছু একটা ভেবে বিছানার থেকে নামতে চাইলো, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটফট করলো মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজেরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময় ভয় করে। মাইরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে, খাটের কিনারায় মাথা রেখে। চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে, কোমর অব্দি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মাইরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়রার দিকে ভুরু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছিঁড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের 3টে বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফার টেবিলের ওপর থেকে এসি রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মাইরার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মাইরার কাছে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মাইরার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখ পানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখায়াবে চেয়ে রইল কতক্ষণ নিজেও বুঝল না। মাইরা ঘুমের মাঝেই নাড়াচাড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে।
দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দু পায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মাইরার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মাইরার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মাইরার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালে মাইরার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড। এই বলে ব্যালকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মাইরার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝে নিজেকে গুটি সুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেওয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 প্রায় বেজে গিয়েছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি ভাবলো, এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করলো, দয়া মায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মাইরা। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মাইরার দিকে চেয়ে থাকে। মাইরার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মাইরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই তাকিয়ে আছে। মাইরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিয়ে মাইরা ঘর থেকে বেরানোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মাইরার ডান বাহু চেপে ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা চোখ বুজে বাহাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মাইরার নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মাইরা বিরক্ত হয়, এখন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি, আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মাইরার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? কি হয়েছে? মাইরা বিরক্তি নিয়ে রেগে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও আপনি তো আবার ইংরেজ, বাংলা বলতে বুঝতে কষ্ট হয়, হেডেক। ইরফান শক্ত হাতে মাইরার মুখ চেপে ধরে। সেভাবে ধরেই মাইরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে। মাইরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বারবারই ব্যর্থ। ইরফান ফার্স্ট এডের বক্স থেকে টাফলিন নিয়ে মাইরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মাইরা উল্টো ঘুরে রেগে ইরফানের দিকে ধাক্কা দেয়, শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মাইরার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা এক্ষুনি খেয়ে বের হও এখান থেকে। মাইরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার গাল ছেড়ে দেয়। মাইরা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে? আপনি তো এনে আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছে, অসহ্য লোক একটা। কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মাইরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। মাইরা আর এই লোকটাকে খুন করতে ইচ্ছা করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে জোয়ার শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মাইরাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মাইরার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মাইরার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে থাকে। মাইরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাঁচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের ওপর পড়ল, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহই জানে সে করছেটা কি। ইরফান বাঁ হাতে মাইরার কাঁধ চেপে ডান হাতে মাইরার গাল চেপে ধরে।
দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল। এখন 12টা বাজতে চললো। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মাইরাকে ছেড়ে রেগে বলে, বকবক করেই তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মাইরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার পেট ভরে? যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মাইরার হাত শক্ত করে চেপে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মাইরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত তার মুখ ব্যথা বানিয়ে দিয়েছে। অসহ্য। ইরফান রাগী চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত খেয়ে মাইরার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ও ইয়া শিওর, গো। মাইরা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মাইরা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা? মাইরা ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখলো। মাইরা ভুরু কুঁচকালো। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মাইরার মিনমিন কণ্ঠ, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মাইরা ভাবে তাই তো। আসলে তার ঘুম পাচ্ছে। টেবিলে থাকলে ঝটফট খেয়ে নিত। আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মাইরার চুপ থাকায় ইরফান আবারও রেগে যায়। ধমকে বলে, অ্যান্সার মি স্টুপিড। মাইরা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিং এর লাইট জ্বালিয়ে দিয়েছে। মাইরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি যান। ইরফান ভুরু কুঁচকে তাকায়। এগিয়ে এসে মাইরার পাশের চেয়ারে বসে পড়ে। মাইরা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রোল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। মাইরা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান দুহাত মেলে টেবিলের ওপর রাখায় তার হাত মাইরার হাতের সাথে লাগছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের ওপর গুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মাইরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামনে নেয়। ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে তাকায়। চোখ মুখে তীব্র বিরক্ত সাথে রাগ। মাইরার কাঁদতে ইচ্ছা করছে। আমতা আমতা করে মুখ ফসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মাইরা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বাঁ হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে। ভাবছি ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো, কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে মায়েরার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়েরা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখলো মাইরার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মাইরার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। এরপর ডাইনিং এর লাইট অফ করে 2 সিঁড়ি পরপর দ্রুত পায়ে উপরে উঠে যায়। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারা। ফাইজ, শুদ্ধ আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে 2 একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রোল করে।
ফাইজ, শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফাইজ হঠাৎ বলে ওঠে, ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইজের কথায় ইরফান চোখ তুলে তাকায়, ভুরু কুঁচকে বলে, হোয়াট? গতকাল আমাকে এজন্যই তোর ঘরে যেতে দিলি না। আই মিন, তোর বউ ছিল বলে। ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবদ্ধ করে। বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসল। ফাইজ হেসে বলে, আমি বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলে কানে ব্লুটুথ গুঁজে নেয়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, ইরফানের কেস কি বোঝাতো? আমি এর আগামাথা বুঝি না। ফাইজ দুহাত টানা দিয়ে বলল, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও জানেই না ও ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজেকে দাবানোর চেষ্টা করছে, কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছেই মান ইজ্জতই থাকবে না ওর মতে। এরই মাঝে ফারাহ হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারাহ ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের ওপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারাহ বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফাইজ ভুরু কুঁচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফাইজের সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে পেছাতে। ফাইজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়। রেগে বলে, তোর ঘাটতলা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আর একজন আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেল শুদ্ধর কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধটিকে এগিয়ে গিয়ে বলল, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না, ছেঁচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত, কি বুঝলি? শুদ্ধ মাথার চুল টেনে ধরলো। তাকে ছেঁচড়া বলছে? মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, ইরফানের বউয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি ছেঁচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা, তোদের দুটো ওর আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফাইজের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথার কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, ওই যে আরেক রোবট বসে আছে। আরে, দুজনের মাঝে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে, আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মানে, আর এ শালা মানুষ হয়েও রোবট প্রো ম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে, বাঁ হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয়, তোকে দেখাচ্ছি কে ছেঁচড়া, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফাইজ শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে, খবরদার, আমার বোনকে ডাইনি বলেছিস তো। শুদ্ধ পাত্তা দিল না। ফারা ডাইনিং এ মন মরা হয়ে বসেছিল। তার ভাই আর ফাইজকে দেখে অবাক হয় ফারা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারার সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়েই ফারা দিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ঝাড়া দেয় খুব আলতোভাবে, বাম হাত চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারা, এক গ্লাস পানি খাওয়াও তো, তৃষ্ণা পেয়েছে। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না। তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস, দেখ দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফাইজ তার বোনের দিকে তাকালো। ফারার হাতের ওপর কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে ফারা কেঁদে দিয়ে বলে, ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছ্যাঁচড়ামি করে দেখ। ফাইজ কিচ্ছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত,
সেই উদ্দেশ্যেই ফাইজ স্থান ছাড়ল। শুদ্ধ ফারার সামনে এগিয়ে যায়। ফারা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারা টলমল চোখে শুদ্ধর দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারা, আমার হাতে জ্বালা পোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এখানে ভীষণ জ্বলছে। ফারা দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, ভাঙা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে, আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তো তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিল, তোমাদের অনেক ক্লোজ পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে, এর পেছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে, বেয়াদব মেয়ে? ফারা ফুপিয়ে ওঠে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল, আবার রেগে যাচ্ছে। ফারা নিজেকে সামলে দুহাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ায়, রাগের চোটে পোড়ার ডান হাতটা দিয়ে টেবিলের ওপর শব্দ করে পাঞ্চ মারে, চিৎকার করে বলে, মিশকা, মিশকা আর মিশকা, আরে ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এজন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারা নাক টেনে বলে, হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড তো তুমি। শুদ্ধ রাগে ফারার গালে থাপ্পড় মেরে দেয়, চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না, বালের পাত্রে ভালোবাসা ঢালছি এতদিন ধরে। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রেই আরো ভালোবাসা ঢালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যাও, ওসব আমার দ্বারা হবে না। এত উদার না আমি, বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমিই আমার বউ হবে, আমারই, ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারার হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশে ইরফান। ফারাকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই ফাইজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়, মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন, আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে, তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসকাস্টিং এর ভালোবাসা পেতে, খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে। ফাইজও কষ্ট পায়। শুদ্ধ রেগে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলে, আমার বোনকে মারলি কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ যা ইচ্ছা করবো, যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরো 10টা থাপ্পড় দিলেও কম হবে, তাই দরদ দেখাতে আসিস না। বলেছি না ওকে সিধে করবো আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশকাকে নিয়ে পড়ে আছে। মেয়ে যাতে যে এত প্যাঁচ যদি জানতাম, তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেরামি ও করবে, রেগে মরবো আমি। দাগ পড়বে ওর গালে, ভুগ পড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাত ব্যান্ডেজ করে দিয়েছো? ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু হেসে বলে, ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে। ফারা রেগে বলে, তুমি কেমন বন্ধু, নিষেধ করেছি আর বাবু হয়ে বসে আছো? ফাইজ ফারার বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারা এগিয়ে এসে বলে, ইনায়ার সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেও ইনায়া তোমাকে পছন্দ করে না। ফাইজ তড়াক করে চোখ মেলে তাকায় বোনের দিকে। কি রে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে পড়ে কেন? বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো ধরে টানছে। ফারা কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে ফাইজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাসার ভুড়িওয়ালা নয়নদার সাথে দিয়ে দেবো। বেয়াদব বোন, বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলে এই মানুষের মাঝ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন।
ফারা চলে গেলে চোখ বুজে হাসলো ফাইজ। শুদ্ধ আর ফারার ঝামেলা মেটানোর একটা স্কোপ পড়তেই শুদ্ধর হাত ব্যান্ডেজ করেনি সে, কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পেছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারা ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে বাঁ হাত কপালের ওপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারা পা টিপে টিপে ঘরের ভিতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখ পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মেরে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফারার চোখের কোণ ভিজলো আবার। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকেই বসা অবস্থায় ফারাকে চোখে পড়ল। ফারা তাকায় না শুদ্ধর দিকে, শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারা এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারা নাক টেনে করুণ সুরে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে না। এই মেয়ে এমন ভাবে ডাকে যেন বলবে চলো এক্ষুনি বিয়ে করে নে, কিন্তু এই তেরা আসে আলগা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারার আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজেই শান্ত গলায় বলে, হুম। হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারা মাথা নিচু করে লইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারা মাথা নিচু করেই বলে, এখন তো আর আপুও ডাকতে হয় না, বড়, তবুও নাম ধরে রাখছো। শুদ্ধ দাঁত কিরমির করলো, ধমকে বলল, যে কোনো সময় আর একটা থাপ্পড় পড়ার আগেই এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফারা চুপচাপ বসে রইল, হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন না। ফারা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখে ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারা বাঁ হাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎ অত্যন্ত রেগে ধমকে বলে, ফারা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি যাচ্ছি। ফারা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতে উঠে আসবে, সাথে সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো, তাকালো না পেছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফাইজকে দেখলো। ফাইজ এগিয়ে এসে বলে, আমার বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, রেগে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি। ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলে, ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটিমিটি হাসবি, ওটা তো উল্টো, বুঝেছি। শালার হাতের সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবি না। পারবো। কথাটা বলে পেছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফারার দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মাইরাকে তোমার ফুফির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথায় ইরফান কিছুই বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মাইরাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বল। রিতা মাথা নেড়ে মাইরার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মাইরা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেওয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মাইরা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মাইরার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মাইরা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে। কাঁপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করেই আর চোখে মাইরার হাতের দিকে তাকায়, বিরক্ত হয়।
এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে। এটা তার ধারণার বাইরে নয়। মাইরা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ হয়। উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বললেন, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মাইরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নেওয়াজ হেসে বললেন, তোমার এক্সামিনের আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মাইরা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে। মাথা নেড়ে বলল, কালকে যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুফুর বাড়ি রেখে আসবে মাইরাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছো? ইরফান ভুরু কুঁচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুফুর বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেও অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছু বলল না। তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মাইরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন? মায়েরা বোঝে না। কি অদ্ভুত, লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তাকিয়েই থাকে। এখনো তাকিয়ে আছে। মায়েরার অস্বস্তি হয়। দ্রুত খাওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য, খেয়ে দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মাইরাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মাইরার কাশি উঠে যায়। ইরফান মাইরার সামনে এক গ্লাস পানি রাখে। মাইরা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছে করলো মাইরাকে কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো? এই মেয়ে, তুমি বাচ্চা? মাইরা কেঁপে ওঠে। চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মাইরার দিকে সবাই চেয়ে আছে। মাইরা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মাইরার দিকে, আর ইরফান মাইরার দিকে। মাইরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিন রাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টে পাল্টে ভাজে। মাইরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। ওয়াই? মাইরা তার সামনে বসা ইনায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপু, তোমার এই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতঃপর মেকি হেসে বলল, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে। তার ভাই মায়রাকে এখনো যে থাপ্পড় মারেনি এই ঢের। ইশারায় দেখালো, চুপচাপ খাও। মাইরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইয়াকে আমি ভয় পাই না, বুঝলে? সবসময় আমার ভেজে খাওয়ার ধান্দা থাকে। তোমার ভাইয়াকে? ইরফান গমগমে গলায় ধমক দেয়, শাট আপ। কানের কাছে এরকম রাম ধমক খেয়ে মাইরা চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রুমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলে, ছেলের বউ, এখন তুমিও সব জুটেছে পাগলদের দল। তারেক নেওয়াজ কিছু বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলে ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাঁচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখোনি এই মেয়ে কত কথা বলে। দুই মেয়েরও দুজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই। ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাঁধলে বা এমন বাচাল হয়ে ধমক খেয়ে বসে থাকতো? বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যে কিছু বলেনি। কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। যদি নেগেটিভ কিছু হয়, তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না।
ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়েরার সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই কমবে না। মাইরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মাইরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিং এ। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফানের ওপর থেকে নেমে এসে মাইরাকে এভাবে একা একা ঘুরতে থেকে বিরক্ত হয়। মাইরার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মাইরা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাঁদর। মাইরা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মাইরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মাইরা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে। দুহাত গাড়ির জানলায় ঠেকিয়ে রেখেছে। অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মাইরাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পর পর তাকায়। খেয়াল করলো মাইরার দুহাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাত স্টিয়ারিং এ রেখে বাঁ হাতে মাইরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মাইরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিং এ দেয়। মাইরা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে, উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাঁদর। মাইরা বিরক্ত হয়ে আবারও জানলার দিকে তাকালে দেখলো কাঁচ তুলে দেওয়া। মাইরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাঁচটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর, নো। মাইরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়েব আপুর ভাইয়া। মাইরার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মাইরার দিকে একবার। মাইরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলেছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করে দেবো। মাইরা গালে হাত দিয়ে মিনমিন করে বলে, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মাইরার দিকে চেয়ে ধমকে বলে, হোয়াট? মাইরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ। ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো। আপনার কাপড় কেচে দেবো আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালো। ফুচকা নেই, কিন্তু ছোট্ট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের ওপর থেকে কাগজ ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে। দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে যায়। চুনোপুটি শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরে ইরফানের সাথে পারে না। ইরফান মাইরার দুহাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মাইরার মুখে স্কচ টেপ লাগাতে দিলে মাইরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে। সেইভাবে বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি। ইরফান চোখ বুজে শ্বাস টানে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢোক গিলে মাইরা দুহাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতে শার্টের দুটো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মাইরাকে ধাক্কা দেওয়ায় মেয়েটার মাথা গাড়ির কাঁচের সাথে ধাক্কা লাগে। মাইরা বাঁ হাতে মাথা ডালে, ভীতু চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মাইরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে,
জাস্ট আর একটা কথা বললে স্কচটে পুরোটা মুখে লাগাবো। স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট করে দেয়। মাইরা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে যাওয়াই কি করলো, কি পাষাণ, উফ, দাজ্জাল লোক একটা।